চট্টগ্রামে ইউরিয়া সার কারখানার প্ল্যান্ট থেকে ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাস এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শিশুসহ অসুস্থ অর্ধশত। চোখ জ্বালা করছিল, চোখ দিয়ে পানি পড়ছিল, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, গলা জ্বলতেছিল। অ্যামোনিয়া গ্যাস এমনভাবে শুরু হচ্ছে আমরা আর দৌড়ে আসতে পারতেছি না, 2-3 জায়গায় লাফায় পড়ে গেছি। গ্যাস নিঃসরণে অসুস্থরা আশঙ্কামুক্ত। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অ্যামোনিয়া গ্যাস সাধারণত মানবদেহের জন্য তত ক্ষতিকর নয়। যারা আছে মোটামুটি সবাই সুস্থ আছে। ফসল সহ প্রাণী ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার আশঙ্কা। এটি মানুষ সহ অন্য সব প্রাণীগুলোর মধ্যে এর প্রভাব পড়বে। বাতাসের সাথে বিক্রিয়া করে এটা নাইট্রিক অ্যাসিড হতে পারে, অ্যাসিড বৃষ্টি হতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে বলল সুপ্রিম কোর্ট। বিভিন্ন মহলের তীব্র প্রতিক্রিয়া। আদালত না সরানোর দাবি। 15 দফা দাবিতে নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা সারা দেশে নৌ ধর্মঘট। মালিক পক্ষের সিদ্ধান্তে রাত থেকে কয়েকটি রুটে চলছে নৌযান। ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু। রাজধানীর বিভিন্ন কাউন্টারে ভোর থেকেই প্রত্যাশীদের ভিড়। টিকিট না পাওয়ার অভিযোগ। এবং মিথ্যা মামলা ও গুমের অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল। গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। চট্টগ্রামের আনোয়ারায় ইউরিয়া সার কারখানার একটি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে কারখানা ও এর আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাস পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখনো গ্যাস নিঃসরণ হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, ফায়ার সার্ভিস এবং বিসিআইসির কর্মকর্তারাও। এদিকে গ্যাস নিঃসরণের কারণে আশেপাশের এলাকার বিভিন্ন জলাশয়ের মাছ মরে ভেসে উঠেছে। ঘটনা তদন্তে বিসিআইসি 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামী 3 দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমল দে এবং পার্থপ্রতিম বিশ্বাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইউরিয়া সার কারখানায় প্লান্টের কন্টেইনার বিস্ফোরিত হয়ে গ্যাস নিঃসরণের ঘটনাস্থল পরিদর্শনে মঙ্গলবার দুপুরে আনোয়ারায় যান জেলা প্রশাসক এবং তদন্ত কমিটি। গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণের সব ধরনের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ঘটনার কারণ অনুসন্ধান করে খুব দ্রুতই প্রতিবেদন জমা দেওয়া হবে। এখানে যদি কোনো ব্যক্তি বা এখানে যারা কর্মকর্তা তারাও যদি দায়ী হয়, অবশ্যই আমরা সরকারের কাছে তাদের বিরুদ্ধে লিখব যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তবে আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না যে এটি দুর্ঘটনা না অন্য কোনো কারণ। সোমবার রাতে গ্যাস নিঃসরণ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে জানানো হলেও সকাল থেকে আবার নতুন করে গ্যাস নিঃসরিত হতে থাকে। পরে তা সহনীয় মাত্রা ছাড়িয়ে গেলে কিছুক্ষণ কাজ বন্ধ রাখে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানান মহাপরিচালক। পানি দিচ্ছি আমরা, বাট পানিকে আমরা ট্র্যাপ করে দেওয়া হচ্ছে, সো দ্যাট এরা যখন সাগরে বা অন্য কোথাও যাচ্ছে এটাকে মানে ট্রিটমেন্ট করে দেওয়া হচ্ছে। এমনি পানি ছাড়া নর্মাল দেওয়া হচ্ছে না, সো দ্যাট আমাদের অন্যান্য যারা জলজ প্রাণী বা তারা কোনো অবস্থাতে যেন এনভায়রনমেন্টের জন্য এফেক্ট না হয়। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিআইসির চেয়ারম্যান। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য যে সমস্ত প্রতিরোধমূলক প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আমরা নিব। একই সাথে যদি কারোর অবহেলা বা কোনো যদি দায়িত্ব পালনে গাফিলতি থাকে তাহলে সেগুলো আমরা কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিব। অ্যামোনিয়া গ্যাস নিঃসরণে যারা অসুস্থ হয়ে পড়েছেন তারা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। অ্যামোনিয়া গ্যাস সাধারণত মানবদেহের জন্য তত ক্ষতিকর নয়। বেশি অসুবিধা যদি হয় অজ্ঞান হতে পারে। আমাদের এখনো পর্যন্ত কেউ এভাবে অচেতন বা অজ্ঞান অবস্থায় কেউ আসে নাই। যারা আছে মোটামুটি সবাই সুস্থ আছে। এদিকে গ্যাস নিঃসরণের কারণে আশপাশের এলাকার বিভিন্ন জলাশয়ের মাছ মরে ভেসে উঠেছে। সোমবার রাত 9:45টার দিকে চট্টগ্রামের আনোয়ারার ইউরিয়া সার প্রস্তুতকারী প্রতিষ্ঠান CUFL এর ডায়ামোনিয়া ফসফেট প্লান্টের লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। সময় সংবাদ, চট্টগ্রাম।
এদিকে আনোয়ারা ইউরিয়া সার কারখানাটি নদীর তীরে হওয়ায় অ্যামোনিয়া গ্যাস বাতাসের সঙ্গে খুব দ্রুত মিশে যাচ্ছে, তাই পরবর্তীতে ফসল সহ প্রাণী ও পরিবেশের ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে। সকালে সময় সংবাদকে একথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মাকসুদ কামাল। অন্যদিকে এ ধরনের প্ল্যান্টের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ হওয়া উচিত বলে মনে করেন ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর অজয় কুমার দাস। যেহেতু এই গ্যাসগুলো হলো হেভি গ্যাস, এগুলো মাটির কাছাকাছি থাকে, যেখান থেকে রিলিজ হয় সেখানে এরা উপরের দিকে স্কাইয়ের দিকে যেতে পারে না, সেই জন্যে এগুলো প্রাণীকুলের বেশি পরিমাণে ক্ষতি করে থাকে। এবং পরবর্তীতে যেটি বলছিলাম যে এই ধরনের গ্যাসের কারণে যদি এটা নাইট্রিক অ্যাসিড হয়ে যদি অ্যাসিড বৃষ্টি হয়, অ্যাসিড বৃষ্টি হলে ফসল আদি সহ সকল প্রাণীকুলেরই এখানে যেটাকে আমরা বলি পরিবেশ প্রতিবেশের এটির উপরে ব্যাপক প্রভাব ফেলতে পারে। এই ধরনের প্ল্যান্টের যে মেনটেনেন্স এবং সিকিউরিটি সিস্টেম, গ্যাস লিক আউট হওয়ার বা বিভিন্ন ধরনের কেমিক্যালস হ্যান্ডেলিংয়ের সময় আমাদের আরও বেশি কঠোর নিয়ন্ত্রণে রাখা উচিত বলে আমি মনে করি। নিয়ম হলো যে প্রতিটি কেমিক্যাল ফ্যাক্টরিকে বছরে একবার 1 মাসের জন্য বন্ধ রেখে পুরা ফ্যাক্টরিটাকে স্ক্যানিং করে সেখানে এই ধরনের লিক আউট হতে পারে কিনা, যন্ত্রপাতি কোনোটা পুরান হলো কিনা এবং কোথাও কোনো যন্ত্রে কোনো সমস্যা আছে কিনা এগুলোকে সম্পূর্ণভাবে ঠিক করে 1 মাস পরে আবার চালু করা। আগামী 31 অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। কারণ হিসেবে সুপ্রিম কোর্টে স্থান সংকুলান হচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। এদিকে সুপ্রিম কোর্ট প্রশাসনের এমন উদ্যোগে যুদ্ধ অপরাধীদের চলমান বিচার কাজ এবং বিচার নিয়ে জনমনে প্রশ্ন ওঠার আশঙ্কা করছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বিশেষজ্ঞরা। আফজাল হোসেনের রিপোর্ট। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারে 2010 সালের 25শে মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুরাতন হাইকোর্ট নামে পরিচিত এই ভবনটিতে বিচার হয়েছে শীর্ষ কয়েকজন যুদ্ধাপরাধীর। এ পর্যন্ত 26টি মামলার চূড়ান্ত নিষ্পত্তি করেছে এ ট্রাইব্যুনাল, আর বর্তমানে বিচার চলছে আরও 22টি মামলার। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি 31 অক্টোবরের মধ্যে সরিয়ে ফেলতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। চিঠিতে বলা হয়েছে, হাইকোর্টের বিচারপতিদের চেম্বার, এজলাস সংকট, রেজিস্ট্রার দপ্তরের কর্মচারীদের অফিসের স্থান সংকলনের কারণে ট্রাইব্যুনাল ভবনটি প্রয়োজন। সুপ্রিম কোর্ট থেকে একটা চিঠি পেয়েছে এই ট্রাইব্যুনাল স্থানান্তর করার ব্যাপারে। আমরা চিঠির ব্যাপারে কি করব সেটা আলাপ আলোচনা এবং চিন্তা ভাবনা করছি। ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত সাবেক এই আইনমন্ত্রী বলেন, নতুন ট্রাইব্যুনাল গঠনের আগে তাড়াহুড়া করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না। সমস্ত কিছু বিচার বিবেচনা করে এই ট্রাইব্যুনালটার অ্যাকসেপ্টেবিলিটি দেশে এবং বিদেশে ছিল বলে এখানে করা হয়েছে। তো আশা করব শিফট করলেও ঠিক একই রকম গুরুত্ব দিয়েই সমস্ত কিছু ব্যবস্থা করা হবে, যাতে করে জনগণ কোনো ভুল না বুঝতে পারে। আর ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা বলেন, ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়ার ফলে বিচার কাজ এবং এ বিচার নিয়ে জনমনে বিরূপ প্রভাব পড়বে। চলমান মামলার ক্ষেত্রে আমাদের যে ডেটগুলো রয়েছে, সাক্ষীদের আসার ব্যাপার সব কিন্তু আমরা 3-4-5 মাসের একটা কিন্তু টাইম ফ্রেমে কিন্তু কাজ করি। এগুলো কিছুটা হলে তো ব্যাহত হবেই যতক্ষণ না পর্যন্ত নিউ সিস্টেমে আমরা সেটেল হচ্ছি এবং অ্যাডাপ্ট করতে পারছি। এটা আমাদের শুধু বিস্মিত করেনি, প্রচন্ডভাবে ক্ষুব্ধ করেছে। কারণ আমাদের মনে রাখতে হবে, এটা 8-10টা ট্রাইব্যুনালের মতো কোনো ট্রাইব্যুনাল নয়। এটা অবিলম্বে তাদের এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। বরং যা কিছু ঘাটতি আছে ট্রাইব্যুনাল, আমরা সরকারকে বলবো অবিলম্বে সেসব ঘাটতিগুলো পূরণ করবার জন্য। তবে ট্রাইব্যুনাল কোথায় সরিয়ে নেওয়া যেতে পারে এ বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি চিঠিতে। শুধু সরিয়ে নেওয়ার বিষয়ে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর সাথে মৌখিক আলোচনা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়ার উদ্যোগের ফলে জনমনে যে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে তা নিরসনে আইনমন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কিনা এমন প্রশ্ন রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না। আজকে জাতি কিন্তু উদ্বিগ্ন, সমস্ত জাতি ৭১-এর ঘাতকদের যারা বিচারের জন্য সমস্ত জাতি আজকে ঐক্যবদ্ধ। এই বিচারটা যখন হচ্ছে এবং সমস্ত জাতি যখন এই বিচারটা দেখতে চাচ্ছে, বিচার যখন হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, তখন আজকে এই জায়গায় যদি সরে অন্য জায়গায় নেন, কোথায় নেবেন, কি করবেন আপনি, আমরা কিন্তু উদ্বেগের সাথে সেটা লক্ষ্য করছি। আপনার কাছে এই প্রশ্নটাই করলাম। কামরুল ভাই একটা কথা উঠিয়েছেন
আমি শুধু সেখানে বলবো যে জনগণের অভিপ্রায় এর বাইরে কিছু হবে না। প্রয়োজন যদি হয় জনগণ যা চায় সেইটাকে সফল করার জন্য আমি মাননীয় প্রধান বিচারপতিকে অনুরোধ করব। ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়ার হাইকোর্টের নির্দেশনায় দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তারা এ প্রতিক্রিয়া জানান। এ সময় তারা এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এই ট্রাইব্যুনাল এখানে বিচার করেছেন এবং আমরা সেই ন্যায় বিচারটা পেয়েছি। সুতরাং এই ট্রাইব্যুনাল আমাদের কাছে অত্যন্ত পবিত্র জায়গা। ট্রাইব্যুনালকে সরিয়ে নিতে বলা হয়েছে, তাতে কিন্তু আমরা খুবই মর্মাহত, ব্যথিত। এই জায়গাটিকে যদি সরিয়ে নেওয়া হয় তাহলে আমরা নতুন করে আবার আঘাত পাবো যে আমাদের এই শহীদ পরিবারের আবেগের জায়গাটিতে আপনারা হাত দেবেন না। আমাদের ভেতরের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণটিকে আপনারা দয়া করে আর বাড়িয়ে দেবেন না। ট্রাইব্যুনাল পরিবর্তনের যে চিঠি, সেটা আমাদেরকে হতাশাগ্রস্ত করছে। আমরা মনে করি যে এইটাকে শক্ত হাতে দমন করতে হবে। দরকার হলে সব শহীদ পরিবার থেকে শুরু করে সমস্ত মুক্তমানা মানুষদেরকে এটাকে রুখতে হবে। আমরা অত্যন্ত মর্মাহত, ক্ষুব্ধ এবং শঙ্কিত। কেউ যদি মনে করেন যে যুদ্ধাপরাধের বিচারটাকে লঘুভাবে নেওয়া যায়, এখন যথেষ্ট করা হয়ে গেছে, তারা ভুল করবেন। কারণ তখন কিন্তু যুদ্ধাপরাধীদের আক্রমণ যা দেখছে বাংলাদেশ, তার থেকে অনেক বেশি আক্রমণ তাদেরকে আরো দেখতে হবে বলে আমরা শঙ্কিত বোধ করি। রাত 11টার সময় আরো থাকছে। নরসিংদীতে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণ মামলায় 6 জনের ফাঁসির আদেশ। গাজীপুরে নারী পোশাক শ্রমিককে হত্যার দায়ে 2 জনের মৃত্যুদণ্ড। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে যা ইচ্ছা তাই করছে আওয়ামী লীগ। নিজেদের স্বার্থে যে কোনো কিছু করতে কুণ্ঠা বোধ করে না আওয়ামী লীগ। দুপুরে রাজধানীর ডিআরইউতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় মিথ্যা মামলা ও গুমের অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল। যাবজ্জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা, আকারে ইঙ্গিতে যে কোনোভাবেই। মির্জা ফখরুলের সাম্প্রতিক সময়ের এক প্রতিক্রিয়ার জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গ্রেনেড হামলার ঘটনায় শুধু নিন্দা জানিয়ে দায় এড়ানো যাবে না। বিকেলে শিল্পকলায় যুবলীগ আয়োজিত এক আলোচনায় তিনি কথা বলেন। অন্যদিকে পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, উন্নয়নের ধারা ব্যাহত করতেই বর্তমান প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। মির্জা ফখরুল সাহেব একটি স্টেটমেন্ট দিবেন যে ইতিহাসের কলঙ্কজনক ঘটনা আমি নিন্দা জানাই। এই নিন্দা জানিয়ে পার পাওয়ার কোনো উপায় নেই। এই হামলার নেপথ্যে খালেদা জিয়া হাওয়া বোমার মালিক তারেক রহমান জড়িত ছিল, সেটি আজ স্পষ্ট। কি জন্য ওনার উপরে এত আক্রমণ? তারা যে অ্যাকশন নিয়ে আমাদের নেত্রীকে হত্যা করতে চাচ্ছিল, জাতি কিন্তু ততটা শক্তিশালী হয়ে এর প্রতিহত করছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহে জেলা পরিষদের জলাশয় পুনঃখনন ও সংস্কার প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 374 কোটি টাকা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই প্রকল্পটি সহ 987 কোটি টাকার 5টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রংপুর বিভাগীয় সদর দপ্তর নির্মাণ প্রকল্প, মুন্সিগঞ্জ জেলায় গজারিয়ায় 300 থেকে 400 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্প, রূপগঞ্জ জলসিঁড়ি আবাসন সংযোগকারী সড়ক নির্মাণ প্রকল্প। সেই গোলটি হচ্ছে আমাদের সর্বনিম্ন মজুরি 10,000 টাকা নির্ধারণ সহ 15 দফা দাবি বাস্তবায়নের দাবিতে সারা দেশে নৌ শ্রমিক রক্ষা পরিষদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে মালিক পক্ষের সিদ্ধান্তে ঢাকা বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। এদিকে মালিক সমিতির নেতারা ধর্মঘটকে অযৌক্তিক বললেও দাবি আদায়ে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দিনভর নৌযান চলাচল বন্ধ থাকলেও রাতে দেশের বিভিন্ন নদীবন্দর থেকে ছেড়ে যায় বিলাসবহুল লঞ্চ সহ বিভিন্ন নৌযান। মালিকপক্ষ জানান, শ্রমিকরা নিজ থেকেই কাজে যোগ দেন। এতে দুর্ভোগ থেকে রেহাই পান যাত্রীরা।
এর আগে সকালে নৌ শ্রমিকদের বিক্ষোভ মিছিলে মুখর হয়ে ওঠে বরিশাল নদীবন্দর। সর্বনিম্ন 10,000 টাকা মজুরি সহ 15 দফা দাবি বাস্তবায়নে স্লোগান মুখর থাকেন তারা। বাড়ি দূরে হোটেলে থাকতে হইতো বা কেউ টাকা হিসাব করে নিয়ে আসছে, তারা সমস্যায় পড়ে যেত। এখন লঞ্চ ছাড়বে, এজন্য আমরা ভালো মনে করি। যদি আমাদের লঞ্চ না চলতো তাহলে আমরা যাত্রী অনেক দুর্ভোগের মধ্যে পড়তাম। আমরা ঢাকা আমাদের অনেক জরুরি কাজ ছিল, যেমন ব্যক্তিগতভাবে আমার পরীক্ষা ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌ ধর্মঘট ছিল। ওরা নৌ শ্রমিকরা ওদের ধর্মঘট রেখেই আজকেও কাজে যোগ দিয়েছে। ধর্মঘটের বিষয়ে জানা না থাকায় বিপাকে পড়তে হয়েছে যাত্রীদের। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবারও ঘোষণা দেয় নৌ শ্রমিক সংগ্রাম পরিষদ। তবে আন্দোলনকে অযৌক্তিক বলছেন মালিক সমিতির নেতারা। শ্রমিকরা যাতে তাদের সপরিবার নিয়ে বাঁচতে পারে এই কথা বিবেচনায় রেখে অবশ্যই আমাদের এই দাবিটা মেনে নিবে। আর যদি মেনে না হয় যতক্ষণ পর্যন্ত এটা মানবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অবিরাম চলবে। এখন যে ধর্মঘটটি এটা অযৌক্তিক আমি মনে করি, কারণ এখানে কারোর অধিকার নেই জনগণকে জিম্মি করা। ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি মুন্সিগঞ্জের শিমুলিয়া, কাওড়াকান্দি ও মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। স্বাভাবিক রয়েছে এই দুই রুটে লঞ্চ চলাচল। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। এদিকে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, নৌ ধর্মঘট নিরসনে মালিক শ্রমিকদের মধ্যে সমঝোতা না হলে বিনা নোটিশে ধর্মঘট ডাকায় আইনগত ব্যবস্থা নেবে সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। মালিকদের করা মামলার কারণে নৌ ধর্মঘটের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। কোনো অচলাবস্থা বা কোনো ধর্মঘট বা কোনো কর্মবিরতি যদি কেউ করে, তাহলে তার আগে যদি নোটিশ দেয় আমাদের নলেজের বিষয়টা আসবে। জটিলতা শুধুমাত্র মজুরি বৃদ্ধির বিষয়, কিছু কিছু বিষয় তারা সহযোগিতা চেয়েছে, আমরা বলেছি ঠিক আছে এগুলো আমরা করব। যাদের মালিক শ্রমিক তারাও কিন্তু এইটা আমাদের কাছে বলতে পারেন, আপনাদের সঙ্গে আলোচনা করি সমাধান আমরা করব। শ্রম মন্ত্রণালয় বিষয়টা হয়তো কালকে উনি আসবেন, আমার সঙ্গে কথা হলো, উনি এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন। যদি সমাধান আলোচনার ভিত্তিতে না হয় আইনগত ব্যবস্থা উনি গ্রহণ করবেন। রাতের সময় আরো থাকছে, গুলশান হামলায় নিহত 6 জঙ্গির পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত করেছে ডিএমপি। শক্তিবর্ধক ওষুধ খাওয়ানোর পরীক্ষার ফল আসেনি এখনো। ঈদের বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এজন্য সকাল থেকে এই রাজধানীর গাবতলী সহ বিভিন্ন বাস টার্মিনালে ভিড় করেন যাত্রীরা। এবার ভাড়া নিয়ে কোনো অভিযোগ না থাকলেও কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার অভিযোগ ছিল অনেকের। তবে টিকিট বিক্রেতারা বলছেন, সবাই একই তারিখের টিকিট চাওয়ায় তা দেওয়া সম্ভব হয়নি। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গতরাত থেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষায় থাকেন যাত্রীরা। শেষে কাঙ্ক্ষিত সেই টিকিট হাতে পেয়ে আনন্দ যেন বাদ ভাঙা। যাই হোক, এখানে ভিতরে থাকতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপর কষ্টের পরে টিকিটটা পাইলাম। খুব খুশি লাগতেছে, দেশে যাব, খুব ভালো লাগবে, বাবা মার সাথে ঈদ করবো। পাওয়ার পরে টিকিট কাটার পর অনেক ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। তবে 8 সেপ্টেম্বরের টিকিটের চাহিদা ছিল বেশি, আর ঘণ্টাখানিক বাদে প্রত্যাশিত সেই দিনের টিকিট শেষ হওয়ায় হতাশ অনেকেই। এছাড়া টিকিট বিক্রিতে ধীরগতি নিয়েও ছিল অভিযোগ। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, লাইন স্লো, টিকিট পাচ্ছি না। সামনে থেকে যারা বাইর হচ্ছে তারা সবাই বলতেছে 8 তারিখে নাকি টিকিট নেই। 8-9 তারিখে একটু সমস্যা আছে টিকিটের। 8 তারিখে নাইটে ছিল না, তাই বলে আমি একদিন আগেই টিকিটটা সংগ্রহ করলাম আর কি, 7 তারিখ নাইটে নিলাম। কাউন্টারে ধীরগতি আছে, এতগুলো লোক আছে, এক্সপার্ট লোক লাগাবে। একটা লোক দিচ্ছে 15 মিনিট 20 মিনিট করে একটা টিকিট দিচ্ছে। তবে একই দিনে টিকিটের চাহিদা বেশি থাকায় একটু ঝামেলা পোহাতে হয় বলে দাবি কর্তৃপক্ষের। এছাড়া টিকিট দেওয়ার দিনক্ষণ নিয়ে ভুল বোঝাবুঝির কারণেও যাত্রী কম বলে জানান তারা। সবাই যাচ্ছে 8 তারিখ রাতে। 8 তারিখ রাতে আপনি কটা টিকিট নেবেন? একটা রুটে হয়তো 5টা-7টা ট্রিপ আছে। 5-7টা ট্রিপে মনে করেন যে 5-200, তো 200 যাত্রী নেওয়ার পরে 200টা লোক নেওয়ার পরে আর তো থাকে না। একটা তারিখ হয়েছিল 26 তারিখ পরিবর্তন হয়েছে 23 তারিখ, যার পরিপ্রেক্ষিতে যাত্রী সংখ্যা এখনো গায় নাই। এদিকে আজ টিকিট বিক্রির দিন নির্দিষ্ট থাকলেও কিছু পরিবহন টিকিট ছাড়েনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সফরে খেলোয়াড়দের আসা যাওয়ার পথের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইসিবির নিরাপত্তা প্রধান রেক ডিকাসন। ইংলিশ পত্রিকা দ্য টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন। গত 17 আগস্ট বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণে ঢাকায় আসেন ইসিবির প্রতিনিধি দল। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের পাশাপাশি তারা পরিদর্শন করেন চট্টগ্রাম ও ফতুল্লার ভেন্যু। ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে দলটি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী হোটেল কিংবা মাঠের নিরাপত্তা নয়, বরং ডিকাসন চিন্তিত বিমানবন্দর থেকে হোটেল এবং হোটেল থেকে মাঠ পর্যন্ত যাওয়ার পথের নিরাপত্তা নিয়ে। তার মতে এশিয়ার জনবহুল নগরগুলোতে রাস্তায় নিরাপত্তা দেওয়াটা একটু বেশি কঠিন। ইসিবির নিরাপত্তা প্রতিনিধির দল এ সপ্তাহের মধ্যেই বোর্ডের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। সেই প্রতিবেদনের ফলাফলের উপর নির্ভর করছে ইংল্যান্ড বাংলাদেশ সিরিজের ভাগ্য।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে গুলশান হামলায় অংশ নেওয়া 6 জনের পরিচয় নিশ্চিত হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। তবে হামলায় অংশ নেওয়ার আগে জঙ্গিরা শক্তিবর্ধক কোনো ওষুধ খেয়েছিল কিনা সে পরীক্ষার ফলাফল এখনো আসেনি। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানান ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার। এছাড়া হাসনাত তাহমিদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই চলছে বলেও জানান তিনি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 1 জুলাই গুলশানে নৃশংস হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অপারেশন থান্ডারবোল্টে নিহত হয় 6 সন্দেহভাজন জঙ্গি। পরবর্তীতে তাদের মরদেহের ময়নাতদন্তের পর ডিএনএ পরীক্ষা এবং হামলার আগে তারা শক্তিবর্ধক কোনো ওষুধ খেয়েছিল কিনা এই দুটি বিষয় সহ আরো কয়েকটি পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে তদন্তকারী সংস্থা। এরপর নিহতদের স্বজনদের সঙ্গে তাদের ডিএনএ মিলিয়ে দেখা হয়। তবে ডিএনএ পরীক্ষার ফলাফল আসলেও শক্তিবর্ধক ওষুধ খাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এখনো। বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে আমরা সেই নমুনা আমরা এফবিআই যে ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে আমরা প্রেরণ করেছিলাম, এখন পর্যন্ত সেই বিষয়ে আমরা কোনো সুস্পষ্ট মতামত পাইনি। ডিএনএ পরীক্ষার ফলাফল পাওয়া গেলেও জঙ্গিদের মরদেহ হস্তান্তর কিংবা লাশ দাফনের সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় লাগবে। হস্তান্তরের বিষয়টি মূলত তদন্তকারী কর্মকর্তার বিষয়। তার যদি আরও পরীক্ষা নিরীক্ষার কোনো প্রয়োজন থেকে থাকে তদন্তের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া গুলশান হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেফতার হাসনাত করিম এবং এই ঘটনায় 54 ধারায় আটক তাহমিদ 2 দফা রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছে। পুলিশ বলছে রিমান্ডে এই দুজনের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই চলছে। সেই রিমান্ডের ক্ষেত্রে আমরা যে তথ্য পেয়েছি এটা আমাদের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আমরা যেটা মনে করি সেটা পর্যাপ্ত নয়। পরবর্তীতে আমরা যদি প্রয়োজন হয় তাহলে আমরা আরো তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারি। পুলিশ কর্মকর্তা আরো বলেন, গুলশান হামলার ঘটনায় করা মামলাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে যে কোনো ধরনের তথ্য দিয়ে সহায়তা করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ তার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে এক নারী শ্রমিককে ধর্ষণের দায়ে 6 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহমেদ এই রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2013 সালের 23 মে পলাশ উপজেলার বাগপাড়া এলাকায় একটি কোম্পানির এক নারী শ্রমিককে অপহরণের পর ধর্ষণ করে স্থানীয় বখাটে আশিকুর ও তার সহযোগীরা। এ সময় ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করে তারা। এ ঘটনায় অভিযুক্ত আশিকুর রহমান, ইলিয়াস সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেন প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক সাদিকুল ইসলাম। শুনানি শেষে আজ আদালত 6 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া পর্নোগ্রাফি আইনে এদের মধ্যে 2 জনকে 2 লাখ টাকা করে অর্থদণ্ড দেন আদালত। ছয়জন আসামিকে 9(3) ধারায় এই মৃত্যুদণ্ড দিয়েছে এবং পর্নোগ্রাফি অ্যাক্টের 8 ধারাতে সবাইকে 2 জনকে 7 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং প্রতিজনকে 2 লক্ষ টাকা করে জরিমানা ধার্য করেছে। এদিকে গাজীপুরে এক নারী পোশাক শ্রমিককে হত্যার দায়ে 2 জনকে মৃত্যুদণ্ডাদেশ এবং 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক AKM এনামুল হক এ আদেশ দেন। বুধবার নয়, আগুনে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো সংস্কার শেষ করে বসুন্ধরা সিটি শপিং মল খুলতে আরো 7 থেকে 10 দিন সময় লাগবে বলে জানিয়েছে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ। তবে দোকান মালিকদের গুরুত্ব বিবেচনা করে ধীরে ধীরে সবাইকে মার্কেটে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলেও জানান তারা। বিকেলে বসুন্ধরা সিটির ভিতর পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানায় বসুন্ধরা কর্তৃপক্ষ। এছাড়া অগ্নিকাণ্ডে 6 তলা সি ব্লকের সব দোকানের পাশাপাশি 7 তলায় বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তারা। 6 তলার সি ব্লকের অধিকাংশ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 7 তলাও কিছু আংশিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কেটে ক্রেতা সাধারণের আসার উপযোগী এবং ব্যবসা পরিচালনা করার জন্য যে সমস্ত উপযোগী প্রয়োজন তাতে কমপক্ষে আরো বেশ কিছুদিন সময়ের আমাদের দরকার। যেভাবে আমি সমস্ত থরো স্টাডি করেছি, যদি আমি বলি যে বুধবারে খুলবো, এটা একটা বাতুলতা হবে, এটা সঠিক তথ্য প্রদান করা হবে না। এই জন্য আমরা বলছি আমরা যথাসম্ভব শীঘ্র এটা চালু করব। শর্টেস্ট পসিবল টাইম 7 থেকে 10 দিন। বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের নিয়ে 1 সেপ্টেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল MCC। 6 সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবার কথা রয়েছে। 97 সালের ICC ট্রফি ও 99 বিশ্বকাপে পাকিস্তানকে হারানো শেষ সময় বাংলাদেশ দলের প্রায় সবাই খেলবেন এই মাস্টার্স ক্রিকেট কার্নিভালে। প্রথমবারের মতো আসরটিকে সামনে রেখে মিরপুরের মিডিয়া সেন্টারে হয়েছে প্লেয়ার্স ড্রাফট। বাংলাদেশ জাতীয় দল, এ দল এবং 5 বছর ঘরোয়া ক্রিকেট খেলছেন এমন মোট
90 জন ক্রিকেটার 6টি দলে ভাগ হয়ে আসরে অংশ নেবেন। প্রতিটি দলের নেতৃত্বে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়করা। রাত 11টার সময় এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে সার কারখানার প্ল্যান্ট থেকে ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাস নিয়ন্ত্রণে আসেনি। অসুস্থ অর্ধ শতাধিক হাসপাতালে ভর্তি। পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা। অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে বলল সুপ্রিম কোর্ট। বিভিন্ন মহলের তীব্র প্রতিক্রিয়া, আদালত না সরানোর দাবি। পনেরো দফা দাবিতে নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে সারা দেশে নৌ ধর্মঘট। মালিক পক্ষের সিদ্ধান্তে রাত থেকে কয়েকটি রুটে চলছে নৌযান। ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু। রাজধানীর বিভিন্ন কাউন্টারে ভোর থেকেই প্রত্যাশীদের ভিড়। টিকিট না পাওয়ার অভিযোগ। এবং মিথ্যে মামলা ও গুমের অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল। গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।